থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসলে আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আর মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপি নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেইটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল। কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন, আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন, আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18-তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এইভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত, এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের
টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে, এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। একটু ইন্টারাপ্ট করি, আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা এই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে, এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই, সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতাকর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, তাই না খালেদ ভাই? হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না বেরেসে ফারানা, আপনাকে একটু থামাই, আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো, আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি, যেহেতু যদি এখন নির্বাচন হয়, ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা, মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না, এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা, এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানাভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে যে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব,
আবার সরকারের সঙ্গে তার নির্বাচন নিয়ে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এদেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? এটা আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা চাই। যারা 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 না, ভোট এরকম চায় জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক আমি বলি থাকুক। আপনাকে, এরকম জনগণ তো আপনি ভোট চায় দেখছেন না। খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায় শোনেন আমি বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়। চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। আপনাকে, জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই ইউনূস চাই ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয়, এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে এটা ভোট গণতন্ত্র। গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালে। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণ অভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কামাল ভাই, গণ অভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণ অভ্যুত্থান তো গণতন্ত্র না। গণ অভ্যুত্থান দিয়ে আমরা গণতন্ত্র না, গণ অভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণ অভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণ অভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সঙ্গোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো এই ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়?